আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড লাইব্রেরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাজমুন নাহার, প্রভাষক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। আজকে আমরা যে পাঠদানটি নিয়ে এসেছি সেটি দ্বাদশ শ্রেণীর জন্য দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং ও বিমা নিয়ে আলোচনা করা হবে। দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমার আমরা যে চ্যাপ্টারটি আজকে পছন্দ করেছি সেটি হচ্ছে তৃতীয় নম্বর অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই আমরা যখন সরাসরি শ্রেণী কার্যক্রমগুলো চালাচ্ছিলাম তখন লাস্ট টপিক আমাদের ছিল কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমরা তারই ধারাবাহিকতার তারপরের অংশটুকু করব, দ্যাট ইজ নিকাশ ঘর। তোমরা তোমাদের বইয়ের কয়েক টপিকে পেয়ে যাবে নিকাশ ঘর। নিকাশ ঘর পড়বার পূর্বে আমি তোমাদেরকে আবার বারবার করে মনে করিয়ে দিতে চাই, যখন আমরা কিছু পড়ব তখন যেন আমাদের টপিকগুলো সিলেক্টিভ থাকে, অর্থাৎ আমরা যদি সব গদবাধা করে পড়তে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা বোর হয়ে যাবো, আমাদের মনোটোনাস চলে আসবে, আমরা কিন্তু আমাদের স্বতঃস্ফূর্তা হারিয়ে ফেললে কিন্তু লেখাপড়ায় আউটকামটা খুব বেশি আসে না। সুতরাং তোমার প্রথম কাজ হবে হোয়াট টু রিড অ্যান্ড হাউ টু রিড, এইটাকে ডিজাইন করা। তুমি যদি বুঝে যাও যে আমার এটা পড়তে হবে, আমাকে এভাবে পড়তে হবে, আমাকে এভাবে লিখতে হবে, তাহলে কিন্তু তুমি খুব কম এফোর্ট দিয়েই একটা বোর্ড এক্সামে ভালো নাম্বার আনতে পারবে। তাহলে চলো আমরা ডাইরেক্ট পড়াশোনায় চলে আসি। আমরা বলছিলাম বিমা, ব্যাংকিং ও বিমা সেক্টরে আমরা চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের টপিক টু আজকে আমরা দেখব সেটা হচ্ছে নিকাশ ঘর। নিকাশ ঘর, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারা জানো যে ব্যাংক সমূহ আন্তঃলেনদেন সম্পাদন করার জন্য, আন্তঃলেনদেন মানে হচ্ছে নিজেদের মধ্যে, অর্থাৎ একটা ব্যাংক যখন আরেকটা ব্যাংকের সাথে নিজেদের মধ্যে লেনদেন করতে যায় তার যে একটা পদ্ধতি সেটা হচ্ছে নিকাশ ঘর। বাণিজ্যিক ব্যাংক সমূহ আন্তঃব্যাংকিং কার্যক্রম সম্পাদন করার জন্য যে পদ্ধতিটা ফলো করে থাকে সেটা হচ্ছে তোমার নিকাশ ঘর। এটা কিন্তু কোনো ঘর নয়, এটা হচ্ছে ব্যাংকের একটা ব্যাংকিং সেক্টরের বা ব্যাংকিং একটা মেথডের নাম নিকাশ ঘর, যেটাকে আমরা ইংলিশে বলি ক্লিয়ারিং হাউস, অর্থাৎ যেখানে ক্লিয়ারিং হাউস শুনে কি মনে হয়, যেখানে ক্লিয়ার করা হচ্ছে, দ্যাটস এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে এমন একটা ঘর যেখানে সৃজনশীলতা যেটা আমরা চিন্তা করি, এমন একটা ঘর যেখানে ধরে ধরে অনেকগুলা চেক, তারপর চেক মানে চেকই হয়, বিভিন্ন বিলগুলা রাখা হয় এবং এগুলোকে ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার ওইগুলোকে ক্লিয়ার করা হয়, অর্থাৎ চেকগুলোকে ইস্যু করে দেওয়া হয়। সো এত কথায় ডিটেলসে না যাই, নিকাশ ঘর কি? নিকাশ ঘর হচ্ছে ব্যাংক সমূহ আন্তঃব্যাংকিং লেনদেনের যে সিস্টেম সেটা হচ্ছে তোমার নিকাশ ঘর। এখন বোর্ড এক্সামের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে নিকাশ ঘরের গুরুত্ব। আমরা যদি নিকাশ ঘরের গুরুত্বগুলোকে বুঝতে পারি তাহলে আমাদের একটা উদ্দীপক যখন দিয়ে দিবে, উদ্দীপকে আমাদের দুটি সমস্যার কথা বলে দিলে হয়তো বা তখন আমাদের ওই সমস্যাটা কীভাবে আমরা ওভারকাম করতে পারি তা যদি আমরা এই গুরুত্বগুলো জানি তাহলে হচ্ছে আমরা ওই সৃজনশীলটা খুব ভালোভাবে লিখতে পারবো। তোমাদের বইয়ে 8টি পয়েন্ট রয়েছে, সেখান থেকে আমি 5টি পয়েন্টকে চুজ করেছি, যেটা আমার কাছে মনে হয়েছে তোমাদের কিন্তু বলা আছে, বাকি 3টা পয়েন্ট কিন্তু তোমরা এমনি দেখলে পেয়ে যাবে। সো চলো প্রথম পয়েন্ট আসি যে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তি। দেনা মানে হচ্ছে তোমার কাছে যদি কোনো টাকা পায় সেটাকে বলা হয় দেনা। পাওনা, তুমি যদি কারোর কাছ থেকে পাও সেটা হচ্ছে পাওনা। দেনা পাওনা, দেনাদার পাওনাদার। এটা যদি তুমি পাও তাহলে তুমি হয়ে যাবে পাওনাদার, আর যদি তোমার কাছে তুমি কারোর কাছ থেকে পাও সেক্ষেত্রে তুমি হয়ে যাবে দেনাদার। সো ম্যান টু ম্যান কিন্তু সিচুয়েশন টু সিচুয়েশনটা ভ্যারি করবে। যাই করুক না কেন, দেনা পাওনার দ্রুত নিষ্পত্তি, অর্থাৎ কাউকে তুমি টাকা দিবে সেটা তুমি খুব দ্রুত দিয়ে দিতে পারছো, কারোর কাছ থেকে টাকা পাবে খুব দ্রুত তুমি টাকাটা পেয়ে যাচ্ছো। কীভাবে হবে? মনে করো তোমার কোনো একটা ক্লায়েন্ট, তোমার কোনো একটা বিজনেস পার্টনার, সে হয়তো চট্টগ্রামে থাকে। এখন চট্টগ্রাম থেকে বা ঢাকায় আসতে সে সুবর্ণ এক্সপ্রেসে কিন্তু 5-6 ঘন্টা লেগে যায়। তাহলে এখন কি তুমি অপেক্ষা করবে? তা তো নিশ্চয়ই হওয়ার নয়। বা ধরো আরও দূরে তুমি থাকো, ধরো তুমি সাতক্ষীরাতে থাকো, হ্যাঁ, তো ওইসব
প্রত্যন্ত এলাকায় বা ধরো প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার কাছে কেউ টাকা পাঠাতে চাচ্ছে বা তুমি কাউকে টাকা পাঠাতে চাচ্ছ, অন দ্যাট মোমেন্ট এই নিকাশ ঘরটা খুব কাজে আসে। যে তুমি খুব দ্রুততার সাথে যে ভাই আমার ওই এলাকায় একটা ক্রেতা আমাকে 5 লাখ টাকা দিবেন, ওকে আমার এই ক্লায়েন্টটা 10 লাখ টাকা পায়, ওকে দিলেন। সো তুমি যেখানেই থাকো না কেন, শুধু দেশে না বিদেশ থেকেও আসতে পেরেছো, তুমি যেখানেই অবস্থান করো না কেন, তোমার এই দেনা পাওনাটা খুব দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া সম্ভব এই নিকাশ ঘরের মাধ্যমে। দ্বিতীয় পয়েন্ট, মিতব্যয়ী পন্থা। চট্টগ্রাম থেকে তুমি আসছো, তুমি আবার যাচ্ছ চট্টগ্রাম, তুমি সাতক্ষীরাতে যাচ্ছ, ইট উইল টেক আ লট অফ কস্ট, তাই না? যাতায়াতের খরচ আছে, মানুষের টায়ার্ড হয়ে যাওয়ার অবস্থান তৈরি হয়। সো আমি যদি ফোনের মধ্যে কমেন্ট দিয়ে দিতে পারি, আমি যদি ট্রানজ্যাকশনের মাধ্যমে অনলাইন ব্যবহার করে আমি যদি ট্রানজ্যাকশন কমেন্ট দিয়ে দিতে পারি, এইটা আমার হবে মিনিমাম কস্টের মধ্যে আমি আমার কাজটা সেরে ফেলতে পারবো। মিতব্যয়ী অর্থাৎ কস্ট কনজিউমিং, কস্টকে আমার কম খরচের মধ্যে আমি যদি নিকাশ ঘরটা ব্যবহার করি, তাহলে আমি কম খরচের মধ্যে মাধ্যমে আমি কিন্তু আমার লেনদেনটাকে সম্পাদন করতে পারছি। হয়তো বা নিকাশ ঘর ব্যবহার করে হয়তো বা একটা চেক ক্লিয়ার করতে বা একটা চেকের আদান প্রদান করতে হয়তো ম্যাক্সিমাম তোমার কাছ থেকে 50 টাকা নেবে, অথচ তোমার কিন্তু এখান থেকে ওইখানে রিক্সা ভাড়ায় তোমার 30 টাকা 60 টাকা নিয়ে নেয়, তাই না? সো এখানে কি হয়, মিতব্যয়ী শুধু টাকার হয় না, মিতব্যয়ী হয় সময়েরও। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরের পয়েন্টে চলে আসছে সময় সাশ্রয়। এই যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম বা আমার ফ্রেন্ড এক জায়গা থেকে আরেক জায়গাতে আসছিল, এর ফলে যে একটা টাইমের একটা ব্যবস্থা ছিল, এই সময়টা যে কালক্ষেপণের একটা সময় ছিল, সেই সময়টা কিন্তু আমাদের লাগছে না। অর্থাৎ আমরা খুব কুইকলি আমাদের টাকাটা ক্যাশ করতে পারি বা অন্য কাউকে দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে লেনদেনের সুবিধা। সো ইজি, তুমি কাউকে খুব সহজে টাকাটা দিচ্ছ, কারোর কাছ থেকে টাকা পাচ্ছ। এভাবে কিন্তু আমাদের ব্যবসার অনেক বেশি প্রসার হচ্ছে। নট অনলি যে ডোমেস্টিক এরিয়াতে অর্থাৎ বাংলাদেশের মধ্যেই হচ্ছে তা কিন্তু নয়, এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রেও বিকাশ ঘটা খুব ভালো ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে অর্থ স্থানান্তরের সহায়ক, অর্থাৎ যখন দূরত্বটা অনেক বেশি হয়ে যায় এবং অর্থ স্থানান্তরের একটা রিস্ক রয়ে যায়, মনে করো 1 কোটি টাকা নিয়ে তুমি হেঁটে যাচ্ছ, এটা কিন্তু একটা রিস্ক। এটা যেমন টাকা হারানোর একটা রিস্ক, এটা কিন্তু তোমার জীবন হারানোর একটা রিস্ক থেকে যায়। সো এক্ষেত্রে অর্থ স্থানান্তরের সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে তোমার নিকাশ ঘর। তোমার এক জায়গার অর্থটাকে আরেক জায়গায় পৌঁছে দিবে খুব সহজে, দ্রুততম সময়ে, কম খরচে এবং কি বলতো নিরাপদ পদ্ধতিতে। তো এইরকম সহজ কিছু পয়েন্ট দিয়ে হচ্ছে তোমার নিকাশ ঘরের গুরুত্বটা আলোচনা করা হবে। তো আমি এখানে একটা সিচুয়েশন তোমাদেরকে দেখাতে চাচ্ছি। মনে করো যে মিস্টার এক্স ঢাকায় থাকে আর মিস্টার ওয়াই থাকে হচ্ছে তোমার রাজশাহী। এখন মিস্টার এক্স একটা চেক পাঠাতে যাচ্ছে মিস্টার ওয়াই কে, মিস্টার এক্স চেক পাঠাতে যাচ্ছে মিস্টার ওয়াই কে। এখন মিস্টার এক্স যে ধরো 5 লাখ টাকা 5 কোটি টাকা মিস্টার ওয়াই কে পাঠাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে মিস্টার এক্স টাকা পাঠাতে যাচ্ছেন 5 কোটি টাকা মিস্টার ওয়াই কে। এখন তোমার প্রশ্ন যদি এরকম আসে যে কি ব্যবস্থার মাধ্যমে মিস্টার ওয়াই সে ব্যাংক থেকে পাবে, বা ধরো মিস্টার ওয়াই 5 কোটি টাকা অগ্রণী ব্যাংকের থেকে চেক দিয়েছে, কিন্তু মিস্টার এক্স এর ওখানে অগ্রণী ব্যাংকের কোনো ব্রাঞ্চ নেই। সেক্ষেত্রে উনি কি করতে পারবেন? উনি কি জনতা ব্যাংক থেকে টাকাটা ভাঙাতে পারবেন কিনা? একটা চেক যেটা রয়েছে অগ্রণী ব্যাংকের, সেটা কি তোমার অন্য কোনো ব্যাংক থেকে ভাঙাতে পারবেন কিনা, ক্যাশ করতে পারবেন কিনা? এখানে কিন্তু নিকাশ ঘর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে হ্যাঁ, একটা ব্যাংকের চেক আরেকটা ব্যাংকে নিয়ে গেলেও হচ্ছে এই নিকাশ ঘরের মাধ্যমে সেই চেকটাকে ক্যাশ করা সম্ভব। অর্থাৎ এক ব্যাংকের টাকা অন্য ব্যাংক হচ্ছে ক্লিয়ার করবে একটা সময় নিয়ে, সেটা হচ্ছে নিকাশ ঘরের মাধ্যমে। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে ব্যাংকগুলো একটা ব্যাংক অন্য একটা ব্যাংকের সাথে আন্তঃলেনদেন করে, নিজেদের মধ্যে লেনদেন করে, সেটা হচ্ছে নিকাশ ঘর। আর সেই নিকাশ ঘরের কাজ হচ্ছে এই যেমন একটা ভিন্ন ধরনের ব্যাংক অগ্রণী ব্যাংক একটা ছিল, অগ্রণী ব্যাংকের চেকটা যদি আমি জনতা ব্যাংকে উপস্থাপন করি, সেক্ষেত্রে কিন্তু জনতা ব্যাংক
একটা নির্দিষ্ট সময় পর 24 ঘন্টা হয় ম্যাক্সিমাম, এই 24 ঘন্টা পর আমার এই চেকটা ক্লিয়ার করে দেবে। এবং সেটা তখনই সম্ভব যখন এই নিকাশ ঘরে থাকবে। আর নিকাশ ঘরের দায়িত্ব কে পালন করে জানো? নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের দিন শেষে সব চেক এসে জমা হয় কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরে। জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সমস্ত তালিকাভুক্ত ব্যাংকের যেগুলো জমা হয় এই নিকাশ ঘরে। তারপর প্রয়োজন মাফিক এই নিকাশ ঘরে যার যার ব্যাংকের টাকা অগ্রণী ব্যাংকে অগ্রণীকে দিয়ে দিল, জনতা আইএফআইসি এবার বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে ওদেরকে দিয়ে দেয়। এইভাবে আমরা নিকাশ ঘরের মাধ্যমে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংক হতে ভাঙাতে পারি। এখন হ্যাভ এ কুইক লুক অন দিস চ্যাপ্টার। আমি মেনলি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলি দেখিয়ে দিয়েছিলাম এবং অন্য ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখানো হয়েছিল। বাট আমি আবার আরেকটু তোমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে জ্ঞানমূলকের কিছু কোশ্চেন্স ধরিয়ে দিতে চাচ্ছি। আমি 5টা মাত্র টপিক নিয়ে আজকে উপস্থিত হয়েছি। ফার্স্ট অফ অল, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? রিমেম্বার, এটা কিন্তু আমাদের বোর্ডে খুবই ইম্পর্টেন্ট। আমি তো বলি এটা 5 স্টার। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হবে, 2-3টা প্রশ্ন হবে, সেখানে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে এটা থাকবে না, এটা হতেই পারে না। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বস্তর সবচেয়ে উঁচুতে সর্বোচ্চ মর্যাদায় যে ব্যাংকটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ওই দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের সর্দার, অভিভাবক ইত্যাদি। কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় সকল ব্যাংকের ব্যাংকার। সকল ব্যাংকের ব্যাংকার। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের যত ব্যাংক রয়েছে, যত বাণিজ্যিক ব্যাংক রয়েছে, সমস্ত ব্যাংকের অভিভাবক হচ্ছে তোমার গার্ডিয়ান, অভিভাবক, সূর্য প্রতিনিধি হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকের পারমিশন ছাড়া কিন্তু কোনো ব্যাংক তাদের নিজস্ব ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন না। আচ্ছা, এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। অন্যান্য ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকগুলোর আমরা যেরকম মূল উদ্দেশ্য দেখি যে মুনাফা অর্জন করা, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ওই রকম উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় না। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য থাকে কিন্তু মানুষ, জনগণের কল্যাণ করা, আর হচ্ছে কি ব্যাংকিং সেক্টরটাকে উঠানো, অর্থাৎ এই ডেভেলপ করা। তারপর হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত মানে লিস্টেড। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে যে সকল ব্যাংকগুলো লিস্টেড থাকবে, তোমরা যেরকম আমাদের স্টুডেন্ট না রোল 301, 302, 304 এরকম লিস্টেড আমাদের, যখন আমরা বলি 301 তখন আমরা বুঝে যাই যেটা বাণিজ্য বিভাগের একটা স্টুডেন্টের কথা বলছে। ঠিক তেমনি বাংলাদেশ ব্যাংকেরও বিভিন্ন তালিকা রয়েছে। সে তালিকায় বিভিন্ন ব্যাংকের আইএফআইসি, অগ্রণী, সোনালী এগুলো সব লিস্টেড ব্যাংক থাকে। এই সব লিস্টেড যখন ব্যাংক হবে, যখন সে লিস্টেড হয়ে গেল, তার মানে তার রক্ষণাবেক্ষণ, তার সমস্ত তদারকির দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ কি? ঋণ নিয়ন্ত্রণ আমি বারবার বলছি, এখান থেকে সৃজনশীল আসার একটা হাই চান্স রয়েছে যে ঋণ নিয়ন্ত্রণ কি এবং ঋণ নিয়ন্ত্রণ কৌশল সমূহ উল্লেখ করো। সেক্ষেত্রে আমরা দেখি যে দুইটা যে সাধারণ পদ্ধতি থাকে, যেটাকে আমরা বলি ব্যাংক হার পরিবর্তন নীতি এবং ব্যাংক সুদের হারের পরিবর্তন নীতি, এগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, একদমই চলবে না। ওকে, ঋণ নিয়ন্ত্রণ কি? ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কোনো কিছু এক্সেস কি ভালো বলো তো? তুমি অনেক খেয়ে নেবে, তুমি অনেক ঘুমালে, অনেক ইভেন অনেক পড়াও কিন্তু ভালো নয়, তাই না? সো ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে যে একটা মিনিমাম রেঞ্জের মধ্যে এটা রাখবে। চাইলে সে ঋণ দিয়ে দিল, চাইলে আমি সমস্ত ঋণ নিয়ে চলে আসলাম, এমনটা যেন না হয়। এই জন্য ঋণটাকে একটা ব্যালেন্স অবস্থাতে রাখতে হবে। তাহলে ঋণের পরিমাণ কাম্য মাত্রায় এক্সপেক্টেড, যেটা না হলেই ব্যালেন্স তৈরি হবে না, বাড়তি হবে না, কমতি হবে না, এইরকম একটা মাত্রায় ফিক্সড করাকে এবং তাকে নিয়ন্ত্রণ করাকে বলা হবে ঋণ নিয়ন্ত্রণ। কেবলমাত্র নিয়ন্ত্রণ না, ফিক্স, যে হ্যাঁ আমি এই লেভেলে আমি হচ্ছে ঋণটাকে প্রদান করবো, এই লেভেল, তার বেশিও হবে না, তার নিচেও নামবে না। তারপর হচ্ছে ব্যাংক হার। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক হতে যে হারে সুদ আর যে হারে ঋণ নেয় বা ওটাকে বলা হয় তোমার ব্যাংক হার। তালিকাভুক্ত ব্যাংক যে হারে কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ নেয় সেগুলোকে বলা হবে ব্যাংক হার নীতি বা ব্যাংক হার। আমরা বলি যে আমরা ব্যাংকের কাছ থেকে ঋণ নিই, আমরা যে সাধারণ জনগণ ব্যাংক থেকে ঋণ আনছি, তাহলে
এমন কি হয় যে কখনো ব্যাংকের টাকার প্রয়োজন পড়ে? হ্যাঁ, এরকম সিচুয়েশন হয়, ব্যাংকেরও মাঝে মাঝে টাকার প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে ব্যাংকে কিন্তু আমাদের কাছ থেকে ঋণ আনার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সো তাহলে কি করবে ব্যাংক? কি করবে? তার যখন ঋণের প্রয়োজন পড়বে তখন সে কি করবে? তখন সে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ আনবে। তারপর লাস্ট ওয়ান ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি মানে হচ্ছে যে আমরা যে সুদের হারে ব্যাংক থেকে টাকাটা আনি সেটাকে সাপ্লাইস বাড়িয়ে বা কমিয়ে সেটাকে ঋণের পরিমাণটাকে একটা অ্যাডজাস্টেবল একটা ইকুইলিব্রিয়ামের পয়েন্টে রাখা হচ্ছে ব্যাংক হার নীতির একটা বৈশিষ্ট্য। যখন আমরা গুণগত পদ্ধতিগুলো করি তখন কিন্তু এগুলো ডিটেলসে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল। আশা করবো তোমরা ক্লাসটি বুঝবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।